কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কৃষকের লাভের নতুন দিগন্ত, সঠিক সময়ে আম সংগ্রহ, বিপণন ও রপ্তানির সম্ভাবনা। আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, কৃষি তথ্য সার্ভিসের স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই জানি ফলের রাজা আম, এবং এই আম সঠিক সময়ে সংগ্রহ এবং বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধুনা যুক্ত হয়েছে আম রপ্তানি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আমি প্রথমে তাদের সাথে পরিচিত হচ্ছি। আমার ডান দিকে আছেন জনাব ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতন্ত্র গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান, প্রকল্প পরিচালক, রপ্তানির যোগ্য আম উৎপাদন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা সবসময় বলি ফলের রাজা আম, আসলে কেন এটা বলি বা এর পুষ্টিগুণ সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। সারা পৃথিবীর মধ্যেই লোকে এটাকে ফলের রাজা হিসেবে গণ্য করে থাকেন। 63টি দেশে আম উৎপাদন হয়। বাংলাদেশে এটা আমরা অনেকটা হিস্টোরিক্যালি একটা গুরুত্বপূর্ণ ফল হিসেবে আমরা বলতে পারি, কারণ আমাদের জাতীয় সঙ্গীতে আমটা আছে, পলাশীর অম্ল কাননে আম আছে, এবং মুক্তিযুদ্ধের সময় আমরা মেহেরপুরে আমাদের আম্র বাগান থেকে আমাদের যুদ্ধটা শুরু করেছি। তো সব কিছু মিলেই এটা আমাদের দেশের জন্য একটা প্রাণের ফল। এটা খুবই সুস্বাদু একটি ফল এবং এর পুষ্টিগুণ অত্যন্ত বেশি। এটার মধ্যে ভিটামিন এ, সি এবং ই আছে, যেটা আমরা পুষ্টিগুণের দিক থেকেও আমরা সেরা বলতে পারি। এবার আমি জানতে চাচ্ছি আমাদের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মহোদয়ের কাছে, আমাদের দেশে বিভিন্ন জাতের আম আছে, আমরা সেটা জানি। বর্তমানে এই জনপ্রিয় জাতগুলি কি কি এ সম্পর্কে আমাদের কিছু বলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খেয়াল করেছি যে আচ্ছা বাংলাদেশের এলাকা ভেদে আম এক এক এলাকায় এক এক সময় পরিপক্ক হয়, এর কারণটা কি? বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতগুলো যদি আমি বলি, তাহলে খিরসাপাত বা হিমসাগর, ন্যাংরা, ফজলি, এগুলো আমাদের আগের বাণিজ্যিক জাত ছিল। এখন সঙ্গে যোগ হয়েছে বারিয়াম 3, আম্রপালি, বারিয়াম 4, ব্যানানা, কাটিমন, গৌরমতি, বারিয়াম 12। এই জাতগুলো এখন বেশি প্রচলিত এবং জনপ্রিয় জাত। আর আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা জাতের পরিপক্কতার একটা সময় লাগে। তো এটা হলো যে আমের জেনেটিক মেকআপ, এটা হলো প্রত্যেকটা জাতের পরিপক্কতার সময়টা ভিন্ন। এই জন্যই বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমগুলা বাজারে পাই আমরা, এবং সেগুলো আমরা খাই। এটা একটা ব্যাপার আছে যে আসলে এক একটা জাত, কোনোটা আগাম জাত, কোনোটা হয়তো মধ্যম বা কোনোটা হয়তো নাবি জাত। কিন্তু এছাড়াও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলে এক এক এলাকায় আসলে একই জাতের আম বিভিন্ন সময় পরিপক্ক হয়, এর কারণটা? হ্যাঁ, এটা আমরা যেটা দেখেছি যে এটা অক্ষাংশের সাথে সম্পর্কযুক্ত। এবং আমরা যদি সাউথে দেখি বা পাহাড় অঞ্চলে দেখি, তাহলে এখানে অক্ষাংশ এটা কম, এবং এটা যদি আমরা পঞ্চগড়ের দিকে যাই সেক্ষেত্রে অক্ষাংশটা বেশি। যদি আমি সংখ্যায় উল্লেখ করি, তো আমরা দেখি যেটা পাহাড় এবং সাতক্ষীরাতে এটা 22 ডিগ্রি, আর পঞ্চগড়ে এটা 26 ডিগ্রি, 26.30 ডিগ্রি এরকম। তো এই প্রতি ডিগ্রি যখন বাড়ে তখন আমের সংগ্রহ বা ফলের সংগ্রহ 3 দিন পিছায় যায়। সেই হিসাবে পাহাড়ে আমগুলো আগে পাকে বা সাতক্ষীরার দিকে আগে পাকে, চাপাই, নওগাঁ, রংপুর, দিনাজপুর এবং পঞ্চগড়ে যে শেষ হয়। এভাবে মূলত বাংলাদেশে আমের পরিপক্কতাটা স্থান অনুযায়ী ভ্যারি করে। অনেকে আমাদের মধ্যে আছে, তারা বলে যে কেন একই দেশে বিভিন্ন সময় হবে। আসলে অক্ষাংশের বিষয়টা এটা তাপমাত্রা বা আর্দ্রতা, এই উচ্চতা, এগুলোর সাথে সম্পর্কযুক্ত। বিধায় এক অঞ্চলে এক সময় একটা জাত পাকলেও অন্য অঞ্চলে সেটা পাকে না, একটু দেরিতে পাকে। যদি সাধারণভাবে বলি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেহেতু অক্ষাংশ কম, সেখানে তাড়াতাড়ি আসবে এবং শেষও হয়ে যাবে তাড়াতাড়ি। এবং একই দিকে উত্তরাঞ্চলে যেহেতু আমাদের অক্ষাংশ বেশি, সেখানে হয়তো দেরিতে আসবে এবং হারভেস্ট হবে শেষ মুহূর্ত পর্যন্ত। এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে যে
আমরা একটা কথা প্রায় শুনি যে আমের ক্যালেন্ডার, এই বিষয়টা আসলে কি আপনি কৃষকদের বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলুন। ক্যালেন্ডার যেটা আমরা ধরেন এমনি ক্যালেন্ডার যেটা বলি, সেখানে কি যে আমাদের দিনগুলা সম্পর্কে বারগুলা সম্পর্কে একটা ধারণা দেয়। আমের ক্যালেন্ডার হলো যে বাংলাদেশে যতগুলা জাত আছে, বাণিজ্যিক জাত আছে, সেগুলো কখন সংগ্রহ হবে এবং কোন জেলায় কখন সংগ্রহ হবে সে বিষয়ে একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট দিক নির্দেশনা থাকে। এবং এটা যদি কেউ অনুসরণ করে তাহলে সে ভালো মানের আম সংগ্রহ করতে পারবে। এবং এই আমটা পুষ্টিমানের, যদি আপনি বলেন যে পরিপূর্ণ পুষ্টিমান, তাহলে এই সময়ে যদি সংগ্রহ করে সে পরিপূর্ণ পুষ্টিমান পাবে, ওজনে বেশি হবে এবং এই আমটা দেশের মানুষের জন্য ভালো এবং বাইরে রপ্তানি করা সহজ হবে। যেহেতু রপ্তানির প্রসঙ্গে আসলেন, আমি আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আমরা তো এতক্ষণ শুনলাম বেশ কিছু জাতের আম বাংলাদেশে উৎপাদিত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য কোন জাতগুলি আসলে দেশে বেশি রপ্তানি হয়ে থাকে? আমাদের দেশে 24 থেকে 25 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে বছরে। তার মধ্যে আমরা খুব অল্প সংখ্যকে বিদেশি রপ্তানি করে থাকি। আসলে আমাদের এই রপ্তানিটা শুরু হয় 2015-16 সালের থেকে। তো আমরা আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্যটাই রপ্তানি বৃদ্ধিটাকে ত্বরান্বিত করা আর কি, রপ্তানি প্রসেসটা। আমাদের অভিজ্ঞতা আছে, আমরা 3100 মেট্রিক টন আম 37টা দেশে আমরা পাঠাতে পেরেছিলাম এবং প্রতি বছরই আমাদের নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে আমাদের রপ্তানি চেইনে। তো আমরা এই দেশের সংখ্যাটা বাড়ানোর থেকে আমাদের রপ্তানির পরিমাণটা বাড়ানোর দিকে আমাদের বেশি নজর। এই রপ্তানিটা কি আমাদের কোন ধরনের মাধ্যমে, বিমানে অথবা জাহাজের মাধ্যমে কিভাবে হয় সাধারণত? মূল যে এক্সপোর্টিং কান্ট্রিগুলো আছে তার মধ্যে প্রধান হলো ইংল্যান্ড। ইংল্যান্ডে সবচেয়ে বেশি আমরা আম রপ্তানি করে থাকি। তারপরে দ্বিতীয় দেশে সৌদি আরব, ইটালি, তার মানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোই আমাদের মূলত রপ্তানি করে থাকে আমগুলো। তো এই সকল দেশগুলোতেই আমাদের শতভাগ আমরা বিমানের মাধ্যমে রপ্তানি করি। আমাদের জাহাজের যে দূরত্ব, দিনের যে দৈর্ঘ্য, এটার সাথে আমাদের যে আমের যে সেলফ লাইফ আছে সেটা কম, এটা অ্যাডজাস্ট করা সম্ভব হয় না বলে আমরা পরামর্শ দিয়ে থাকি যে রপ্তানিটা বিমানের মাধ্যমেই করা উচিত। রপ্তানির সাথে আমের গুণগত মানের একটা সম্পর্ক আছে। আমি আবার আপনার কাছে যদি ফেরত আসি যে গুণগত মান আম পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলি আম উৎপাদনকারীকে বিবেচনা করা উচিত, এটা একটা বিষয়, অথবা আমের কোন বৈশিষ্ট্য থেকে বুঝতে পারে একজন কৃষক যে আসলে তার আমটা পরিপক্ক হয়েছে কিনা, এই ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলেন। আসলে আপনি যেটা বলেছেন এটা দুইটা বিষয়ের মতো এক্সপ্লেন করতে হবে আমাকে। প্রথমে হলো গুণগত মান উৎপাদনের জন্য একজন চাষি পর্যায় থেকে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার। এটার জন্য আমরা বলছি যে এটার জন্য আমরা তাদের একটা ক্যালেন্ডার দিয়েছি যে আসলে ফল ধারণ থেকে শুরু করে সংগ্রহ পর্যন্ত তার কি কি ব্যবস্থাপনা নিতে হবে, সেটার দ্বারা ভালো মানের আম নিশ্চিত হবে। আর একটা বিষয় হলো পরিপক্কতা। পরিপক্কতা আসলে আমরা অতীতে যেটা করতাম সেটা হলো প্রত্যেকটা জাতের আমের রং পরিবর্তন হয়। যেমন প্রথমে আমগুলা গাঢ় সবুজ থাকে, তারপরে হালকা সবুজ হয়, তারপর ইয়েলো হয়, কোনো কোনো সময় শোল্ডারে একটু রঙিন আভা আসে। তার মানে রং পরিবর্তনের মাধ্যমে একজন চাষি নিশ্চিত হয় যে আমটা পরিপক্ক হয়েছে। এরপরে আরেকটা জিনিস ন্যাচারাল, যেটা যে আপনার ওই সময় আম গাছের গোড়ায় গেলে দেখা যাবে কিছু আম পাখিতে খেয়েছে বা সেটা পড়ে আছে, এবং এটা নিশ্চিত যে আপনি প্রথম আমটা পাখি বা বাদুড়ে খাবে, তাহলে এটা একটা ইন্ডিকেশন। দ্বিতীয় হলো কালার চেঞ্জ। এরপরে হলো যদি আপনার সুযোগ থাকে তাহলে আমরা বলি পানিতে ডুবাই। একটা পরিপক্ক আম যদি পানিতে রাখেন, বালতি ভর্তি পানিতে, এটা ডুবে যাবে। তো এরকম জিনিসগুলা অতীতে চালু ছিল। এখন নতুন একটা পদ্ধতি আছে, এটা চাষিরা করে না, যে আপনি যদি জাস্ট স্লাইস দেন, একটা আম পরিপক্ক আমকে একটা স্লাইস দেন, তাহলে দেখবেন যে এটা সাদা বা অফ হোয়াইট না হয়, এটা হালকা হলুদ বা হলুদ রঙে হয়েছে। যখনই রং পরিবর্তন হবে তখন এটা আসলে সংগ্রহের জন্য উপযোগী আছে। ভোক্তা হিসেবে কিন্তু আমরা বলি যে তিনটা বিষয়, আমি যদি ভোক্তা হই আমি আমের তিনটা বিষয় দেখব। প্রথম, আমটা দেখতে আমার কাছে অবশ্যই সুন্দর হতে হবে, এটা সুন্দর এবং ম্যাচিওর হতে হবে। দ্বিতীয়, আমটার মধ্যে যেন পেস্টিসাইডের অবশেষ না থাকে অবশ্যই। আর থার্ড যে বিষয়টা বলি যে এটা জীবনকালটা যেন একটু বেশি থাকে, এটা হলে আমি যেন বাসায় বা গৃহে আমি যেন একটু বেশি দিন রেখে খেতে পারি। এই তিনটা বৈশিষ্ট্য যখনই আমার ফুলফিল হবে, অ্যাজ এ ভোক্তা হিসাবে আমি স্যাটিসফাই থাকব। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের ফার্মাররা যারা আছেন, প্রডিউসার যারা আছেন, তারা বাজার সরবরাহ করার সময় এই দিকটা খেয়াল রাখতে হবে। আমের কোয়ালিটি এনশিওরের জন্য আমরা আজকাল অনেক ক্ষেত্রে খেয়াল করি যে আসলে ব্যাগিং একটা প্র্যাকটিস। এই ব্যাগিং প্র্যাকটিসের সুবিধা সম্পর্কে আপনি কিছু বলুন। আসলে ব্যাগিং প্রযুক্তির প্রধান সুবিধা যেটা হলো যে আপনি জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বালাইনাশক আমে ব্যবহার হতো, এবং আমরা একসময় দেখতাম যে একটা সার্ভে 31 বার পর্যন্ত বালাইনাশক ব্যবহার করত।
তো এই বিষয়টা কমানোর জন্য এবং আমকে নিরাপদ করার জন্য আমরা বিষমুক্ত আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং প্রযুক্তিটা উদ্ভাবন করা হয় এবং এটা সাধারণত আমের প্রাকৃতিক ঝরা যখন বন্ধ হয়ে যাবে অথবা বাংলাদেশের যে কোনো জেলার জন্য এপ্রিল মাসের 10 তারিখের আগে ব্যাগিং করা যাবে না এবং প্রত্যেকটা আমের ওজন 38 গ্রামের নিচে হবে না, এরকম কিছু ইন্ডিকেটর আছে যে এরকম হলে সে আমটা ব্যাগিং করা যাবে। ব্যাগিং করলে যে সুবিধাটা হবে যে সেই দিন থেকে ওই আমে আর কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন নাই। 2 নম্বর হলো যে এর মধ্যে কোনো রোগ এবং পোকা থাকবে না। আর 3 নম্বর হলো যে আপনি যে কোনো প্যারামিটারে যদি এর এমআরএল টেস্ট করেন তাহলে এখানে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। এটা অনেক সুবিধা। হ্যাঁ, তো এক্সপোর্টের জন্য আসলে এই 3টা ক্যাটাগরি ক্রেতাকে নিশ্চিত করতে হয়, সেজন্য ব্যাগিং প্রযুক্তিটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে প্রচুর ফ্রুট ফ্লাই। আমাদের একটা গবেষণা আছে যে জুন জুলাই মাসে প্রতি 10 স্কয়ার মিটারে প্রায় 6 থেকে 7,000 ফ্রুট ফ্লাই থাকে। তো এটা আপনি যে কোনো বালাইনাশক ব্যবহার করে এটা দমন করা কঠিন। এজন্য বাংলাদেশের আবহাওয়া বিবেচনায়, চাষাবাদ পদ্ধতি, রেনফল এগুলো বিবেচনায় ব্যাগিং প্রযুক্তিটা বাংলাদেশে অত্যন্ত সফল। প্রকল্প পরিচালক মহোদয়, আপনি কি বলবেন যে আমাদের রপ্তানিকারক যারা বিদেশে আম রপ্তানি করছে, এই আম রপ্তানি করতে গিয়ে আসলে তারা বর্তমানে কি কি চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং এটা সমাধানের কোনো উপায় আছে কিনা? অবশ্যই আছে। আসলে প্রত্যেক ব্যবসায়ী একটা প্রতিযোগিতা থাকে, এই ক্ষেত্রে আম রপ্তানিকারকদের প্রতিযোগিতা আছে। তো আমাদের মূল যে কনজিউমার, বিদেশে যে কনজিউমার, এগুলো মূলত আমাদের নেটিভ, সেই সাথে কিছু ফরেনরাও আছেন। তো আমাদের মূল যে কান্ট্রিগুলোতে আমরা রপ্তানি করে থাকি সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য সাবকন্টিনেন্টের লোকজন আছেন এবং থাকেন। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগী দেশ সেটা হলো পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই কয়েকটা দেশ, প্রতিবেশী দেশগুলোই আমাদের ব্যবসায়িক প্রতিযোগী। এই ক্ষেত্রে হয় কি, অন্যান্য দেশের প্রোডাকশন কস্ট, পরিবহন কস্ট এগুলো বিবেচনায় এন্ড প্রোডাক্টে কত টাকা বিক্রি করবে সেটা একটা হিসেব করা হয়। তো আমাদের দেশের থেকে ইংল্যান্ডে পাঠাতে যে পরিমাণ এয়ার ফেয়ার দরকার হয়, বিমান ভাড়া প্রয়োজন হয়, ইন্ডিয়া এবং পাকিস্তানে তার থেকে কিছুটা কম। তো এই কারণে হয় কি, ওরা একটু বেশি ফেভার পেতে পারে। আবার অনেক সময় আমাদের হয় কি, আমাদের কার্গো বিমানের ফ্যাসিলিটিটা নেই, এই কারণে আমাদের প্যাসেঞ্জার বিমানে এই প্রোডাক্টগুলোকে পাঠাতে হয়। অনেক সময় দেখা যায় যে অন্য প্রোডাক্টের প্রাচুর্যটা যখন বেশি থাকে তখন কৃষিজ পণ্য বিমান সাধারণত নিতে চায় না, অবহেলিত হয়ে যায়, এটাকে অফলোড করে দেয়। তো এই কারণে এই চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের। তবে আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ দুইটা বিষয় আছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কাজগুলো আমরা কৃষি সম্প্রসারণের মাধ্যমে আমাদের গুড কোয়ালিটি, ভালো মানের আম আমরা প্রোডাকশন করতে পারছি। এখন ফরওয়ার্ড লিঙ্কেজে কিছু বিষয়গুলো আছে যেগুলো সিভিল এভিয়েশনের সাথে সম্পর্কযুক্ত, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত, কিছু আছে ফরেন মিনিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়গুলোকে সমন্বয় করতে পারলে আমাদের এক্সপোর্টার লাভবান হবে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী তাড়াতাড়ি বাজার দাম পাওয়ার জন্য অপরিপক্ক আম বাজারজাত করে থাকে, সেই ক্ষেত্রে আসলে একজন ভোক্তার ভূমিকাটা কি হওয়া উচিত, সে এগুলি কিভাবে চিনবে বা তার এটা পরিহার করা উচিত কিনা, আপনার বক্তব্য? আসলে এখন বাংলাদেশে আমরা 2টা মেসেজ দিই যে আপনি যদি ভালো মানের আম খেতে চান, ভালো মানের ফল খেতে চান, তাহলে একটু সচেতন হতে হবে এবং ক্যালেন্ডারটা ফলো করতে হবে। প্রথম কথা যদি বলি, যেমন প্রচারণা, আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন উইংয়ে, মিডিয়াতে প্রচারণা হচ্ছে যে আপনারা আমের যে ক্যালেন্ডারটা হয়েছে সেটা ফলো করুন, এত তারিখ থেকে এই জাতটা পাওয়া যাবে, এটা ফলো করুন। আরেকটা জিনিস হলো যে অনেক সময় এটা লিখিত আকার বই পুস্তকে আছে, তো ক্রেতারা একটু যদি সচেতন হন এবং এই আমটা যদি তারা ক্যালেন্ডার অনুযায়ী সংগ্রহ করেন, অথবা বাগান যখন এটা বাজারে সরবরাহটা বাড়বে তখন যদি সংগ্রহ করে খান, তাহলে তখন ওনারা ভালো স্বাদ পাবেন বা ওই জাতের আসল স্বাদটা পাবেন। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে যে ক্রেতারা আসলে এই বিষয়টাই অতটা সতর্ক না। কিন্তু আমার ক্রেতাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারাই পারেন প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ফলের ভালো ফল খেতে এবং অসময়ে যে ফলগুলো আসবে, যে সময় এটা আসলে অপরিপক্ক, এটা পরিহার করা। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনলাম আসলে আমের উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানিতে আমাদের চ্যালেঞ্জগুলি এবং সম্ভাবনা সম্পর্কে শুনলাম। আমরা সবাই যদি সচেতন হই এবং এই ম্যাঙ্গো ক্যালেন্ডার বা আমের যে ক্যালেন্ডার, এটা যদি অনুসরণ করি, তাহলে আমরা নিজেরা যেমন কোয়ালিটি আম ভক্ষণ করতে পারবো, একই সাথে ভালো আম আমরা উন্নত দেশে রপ্তানি করতে সক্ষম হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি,
কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি